প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়। তার মানে ধরো এখানে একজন প্যারাশুট আরোহী ছিল, সে মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে এ থেকে বি। এইটুক সে পতিত হয়েছে কত? বাধাহীনভাবে 50 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, এবং তার গতি হ্রাসের হার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, মানে বি থেকে, আর এটা ধরো ভূমি, এটা কি ভূমি। কারণ কি, প্যারাশুটটা যখন সে খুলবে তো আস্তে আস্তে তার ব্যাগটা হ্রাস পাবে এবং আস্তে আস্তে একটা নির্দিষ্ট বেগে ভূমিতে আঘাত করবে। তো বি থেকে যখন সে ভূমি থেকে পড়ছে তখন তার বেগের হ্রাসের হারটা কত ছিল? বেগের হ্রাসের হার ছিল তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? আর সে মাটিতে কত বেগে আঘাত করছে? 3 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে ভূমিতে। 3 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হয়েছে। সে কত উচ্চতায় মুক্ত হয়েছিল? তাই সে টোটাল কত উচ্চতায় মুক্ত হয়েছিল? এই পুরাটুকু উচ্চতা না, এই পুরাটুকু উচ্চতা ধরলাম কত? এইচ। তার মানে এইটুকু উচ্চতা যদি হয় h1 আর এইটুকু উচ্চতা যদি 50 হয়, তাহলে টোটাল উচ্চতা কত? h=h1 প্লাস 50। তার মানে আমি যদি এই h1 এর মানটা বের করতে পারি, তাহলে কি আমি আমার প্রশ্নের যে মানটা চাইছে সেটাকে আমরা পেয়ে যাব। তাহলে প্রশ্নে আমাকে যে জিনিসটা বলা হয়েছে, দেখো, সে প্রথম 50 মিটার সে কি বাধাহীনভাবে মুক্তভাবে পড়ছে। তো আমরা উলম্ব গতির বিগত লেকচার গুলোতে দেখছি যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগটা কি হয়? শূন্য হয়। তার মানে এ থেকে বি এর ক্ষেত্রে, যদি এ থেকে বি সে মুক্ত হয়ে পড়ছে 50 মিটার, তাহলে আমরা বের করতে পারি সেটা হচ্ছে গিয়া বি বিন্দুতে তার ব্যাগটা কত? বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। আবার একটা সূত্র আছে কি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এবং আরেকটা সূত্র আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো আমরা এই তিনটা সূত্র থেকে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? কারণ আমাকে আদিবেগের মান দেওয়া হচ্ছে শূন্য, কারণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত? শূন্য, এবং এইচ এর মানটা কত? 50। তার মানে আমরা এই 3 নাম্বার সূত্রটা ইউজ করলে আমরা এই বি বিন্দুতে তার বেগটা পেয়ে যাব। তার মানে ক্ষেত্রে বি বিন্দুতে বেগ বের করি, বি বিন্দুতে বেগ। আচ্ছা, তো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো মুক্তভাবে যেহেতু পড়ছে, তার মানে আদিবেগ কত? শূন্য। 2 × 9.8, এইচ এর মান কত? 50। তো এখান থেকে আমরা বি এর মানটা বের করি। 2 × 9.8 × 50, সেটা হচ্ছে বি এর মানটা হচ্ছে, বি স্কোয়ার মানটা হচ্ছে 980, আর বি এর মানটা হচ্ছে কত? 31.3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওকে। তার মানে বি বিন্দুতে আমার ব্যাগটা কত পাইছি আমরা? আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 31.3 মিটার পার সেকেন্ড। তো এখন যদি আমরা হিসাব করি বি থেকে ভূমি পর্যন্ত, বি থেকে কোন পর্যন্ত? ভূমি পর্যন্ত। এই বিন্দুটার নাম দিলাম কত? ই। দেখো, বি থেকে ই এর ক্ষেত্রে, বি বিন্দুতে যে ব্যাগটা ছিল সেটা কি ছিল? এখন বি থেকে ই এর হিসাবটা যদি আমরা করতে যাই, সেই ক্ষেত্রে এই ব্যাগটা হয়ে যাবে কি? আদি ব্যাগ। আর ই বিন্দুতে ব্যাগটা হয়ে যাবে কি? শেষ ব্যাগ। আর আমার শেষ ব্যাগটা দেওয়া আছে কত? 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। আর বি বিন্দুতে আমরা আদি বেগের মানটা আমরা এখান থেকে বের করছি কত? ইউ ইজ ইকুয়াল টু 31.3 মিটার পার সেকেন্ড। আর বি থেকে ই পর্যন্ত আমার বেগ হ্রাসের হার মানে ত্বরণের মানটা দেওয়া আছে কত? এ ইজ ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মাইনাস কেন দিলাম? কারণ এখানে হচ্ছে কি বেগ হ্রাসের হার। বুঝতে পারছো? তার মানে আমার সবগুলা মান দেওয়া আছে। আমরা যদি এখন অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a h1। বুঝতে পারছো? এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে h1 এর মানটা পাওয়া যাব। তো বি স্কোয়ার মানটা কত দেওয়া আছে? 3 স্কোয়ার। ওকে। আর ইউ স্কোয়ার মানটা কত পাইছে এখান থেকে? 980 মাইনাস 980। আর এর মান কত?
-√2 ইকুয়াল টু H1। তো সবগুলো মান বসাই দেওয়ার পরে আমরা যে মানটা পাবো -580 ডিভাইডেড বাই -4, 242.75, 242.75, বুঝতে পারছো, মিটার। তার মানে এই H1 এর মানটা আমরা পাই গেছি কত, 242.75 মিটার। তো আমাকে প্রশ্ন চাইলো কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, তার মানে টোটাল উচ্চতা কত, H1 প্লাস 50 মিটার। তাহলে আমরা কত উচ্চতায় মুক্ত হয়েছিল, H1 এর মান কত বেশি, 242.75 আর 50, তাহলে টোটাল কত আসতেছে, 292.75 মিটার। এটা হচ্ছে কি আনসার। তো রাইসুল, এর প্রশ্নটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি রাইসুল, ভাইয়া। আচ্ছা মেয়েরা, তোমার কি প্রশ্নটা বুঝছো? তুমি তো আগে ক্লাসগুলো করো নাই, তাই মেবি তোমার মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর কেসগুলোর ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা ব্যবহার করছি এগুলা সম্পর্কে মেবি তোমার আইডিয়া নাই। জি ভাই, সমস্যা নেই, আমি একা পড়ছিলাম অনেক দূর। হ্যাঁ, একা না, এটা 19 কনসেপ্ট। 19 কি পড়ছো না যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি ব্যাগটা কি হয়, শূন্য হয়। এটা তোমার মোটা আইডিয়া আছে, তাই না? ওই সূত্রটাই আমরা এখানে ইউজ করছি। কারণ কি দেখো, আমাকে কোশ্চেনে বোঝা দিচ্ছে সে বাধাহীন ভাবে মুক্ত হয়ে, মানে সে মুক্ত হয়ে বাধাহীন ভাবে 50 মিটার পড়ছে। তার মানে এ থেকে বি পর্যন্ত তার গতিটা হচ্ছে কি মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি, বুঝতে পারছো? এবং বি থেকে ভূমিতে পড়ছে সে কি ত্বরণ নিয়ে পড়ছে। তার মানে আমরা এ থেকে বি এর ক্ষেত্রে যদি হিসাব করি, সেক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি কি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি ব্যাগটা কি হয়, শূন্য হয়। তাই আমরা আদি ব্যাগটার মান শূন্য দিছি। 9.8 মিটার পার সেকেন্ডে আমরা বি বিন্দুতে ব্যাগটা বের করছি। কারণ বি থেকে ই এর ক্ষেত্রে বি বিন্দুতে ব্যাগটা হবে আদি ব্যাগ এবং এই বিন্দুতে ব্যাগটা হবে কি শেষ ব্যাগ। আর আমার শেষ ব্যাগটা দেওয়া আছে, আমরা আদি ব্যাগটাও জানি। তো এখান থেকে আমরা আবার ত্বরণের মানটাও দেওয়া আছে, তো এখান থেকে আমরা কি H1 এর মানটা বের করতে পারি। তাহলে টোটাল মুক্ত হয়েছে কত উচ্চতায়, 50 প্লাস H1, বুঝতে পারছো? আচ্ছা, এই অঙ্কটা তোমার বুয়েট 11-12তে আসছে। তো এর মাধ্যমে আমাদের উলম্ব গতি শেষ। তো আজকে আমরা একটু প্রাসটা শুরু করব। আচ্ছা, তো প্রাসটা আমি শুরু করে দিই, যেহেতু আসলো না, কিছু করার নাই। এইভাবে আমাদের উলম্ব গতি গুলা শেষ। অনেকগুলা ম্যাথ করেছি তো, আর মেহরাব তুমি আজকে মানে ফার্স্ট জয়েন করলে তো, তাই ম্যাথ গুলো তোমার কাছে কঠিন লাগতে পারে, কারণ ওদেরকে এ পর্যন্ত অনেকগুলা ম্যাথ করাইছি কঠিন কঠিন গুলা, যার কারণে এগুলা ম্যাথ এখন ওদের কাছে কিছুই নাই। আচ্ছা, তো প্রাসের ক্ষেত্রে আমরা ইউজ করি প্রাস, বুঝতে পারছো? তো আমরা প্রথমে পড়ছিলাম কি রৈখিক গতি। রৈখিক গতিটা ছিল কি, রাস্তাঘাটে আমাদের যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে কি রৈখিক গতি। আর উলম্ব গতিগুলো ছিল কি ওয়াই অক্ষ বরাবর বা উপরের দিক যে গতিগুলো ছিল এগুলোর নাম দিচ্ছি কি আমরা উলম্ব গতি। চিন্তা করো, এই দুইটা গতির ক্ষেত্রে আমাদের সরণ হয়েছিল কোন দিকে, একদিকে, বুঝতে পারছো? তার মানে রৈখিক গতি আর উলম্ব গতি এই দুইটা হচ্ছে কি তোমার একমাত্রিক গতি, কারণ তাদের সরণটা কি একদিকে। যেমন বাস, ট্রাক, এগুলার গতির ক্ষেত্রে আমরা ধরছি এগুলো সবসময় কি এক্স অক্ষ বরাবর গতিশীল, আর উলম্ব অক্ষ বরাবর যে বস্তুগুলা ছিল এগুলো সবসময় কি ওয়াই অক্ষ বরাবর গতিশীল ছিল। তার মানে এই দুইটা গতি ছিল কি একমাত্রিক। কিন্তু আজকে আমরা বলবো প্রাস, এই প্রাসটা হচ্ছে কি দ্বিমাত্রিক গতি। প্রাসটা কি দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি মানে এই গতিতে সরণ থাকবে টোটাল দুইটা। যেমন ধরো তুমি কোনো বস্তুকে ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে ওই বস্তুর গতিপথকে বলা হয় কি প্রাস, বুঝতে পারছো? কোনো বস্তুকে মাইটে মিউট করে ফেলো, ভূমির সাথে তির্যক ভাবে নিক্ষেপ করা হলে ওই বস্তুর গতিপথকে, ওই বস্তুর মাইকটা মিউট করে ফেলো রাইসুল, অথবা যার ইতে ওই করা আছে, ওই বস্তুর গতিপথকে প্রাস বলা হয়, প্রাস বলে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে একটা আইডিয়া দেই। ধরো একটা বস্তুর গতিপথ বক্রপথ,
ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে অথবা এইভাবে ঘুরতেছে, তো আমরা উলম্ব গতি এবং রৈখিক গতির মাধ্যমে দেখছি যে বস্তুগুলার গতিপথ গুলা কি ছিল, সরলরেখা। কিন্তু এখানে প্রাসের ক্ষেত্রে অথবা কোন একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে বস্তুর গতিপথটা যদি বক্ররেখা হয়, তাহলে আমরা ব্যাগের দিক কিভাবে নির্ণয় করব? ধরো তুমি এ থেকে বি এইটুক জায়গায় তুমি দৌড়ায় গেছো এবং তোমার গতিপথটা হচ্ছে এরকম বাঁকা বক্ররেখা। তো তোমাকে যদি আমি বলি সি বিন্দুতে তোমার ব্যাগের দিক কোন দিকে, তখন তুমি কি করবা? সব সময় মনে রাখবা, কোন বস্তুর গতিপথ যদি বক্ররেখা হয়, তাহলে যে কোনো বিন্দুতে তার ব্যাগের দিকটা হচ্ছে কি, স্পর্শক বরাবর। তার মানে সি বিন্দুতে তার ব্যাগের দিক কি, স্পর্শক বরাবর। তোমাকে বললাম এই ডি বিন্দুতে তোমার ব্যাগের দিক কোন দিকে, এখানে একটা স্পর্শক বা এই দিক বরাবর। আমি যদি তোমাকে বলি ই বিন্দুতে তোমার ব্যাগের দিক কোন দিকে, তখন তুমি এখানে একটা স্পর্শক আঁকবা, মানে এই দিক বরাবর। বুঝতে পারছো? তার মানে বক্রপথে চলমান কোন বস্তুর ব্যাগের দিকটা হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। ধরো তুমি একটা এই বিন্দুকে বিন্দুর ইয়ে কেন্দ্র কোন করে, দিকে ভাইয়া? হ্যাঁ সি বিন্দুর বুঝিনি, বেগটা আবার আবার একটু বলো। বুঝাই দিন। আচ্ছা দাঁড়াও, এই চিত্রের মধ্যে আমি আবার বুঝবা। ধরো তুমি ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছো, সেই ক্ষেত্রে তোমার গতিপথটা কি, গোলাকার। আর এই রেখাটা কি একটা বক্ররেখা না? এই রেখাটা কি একটা বক্ররেখা। তো তোমাকে আমি বললাম রাইসুল, তোমার এ বিন্দুতে ব্যাগের দিক কোন দিকে, বি বিন্দুতে তোমার ব্যাগের দিক কোন দিকে, সি বিন্দুতে তোমার ব্যাগের দিক কোন দিকে, ডি বিন্দুতে তোমার ব্যাগের দিক কোন দিকে। তো তুমি এটা কিভাবে বের করবা? সবসময় মনে রাখবা, কোন একটা বস্তুর গতিপথ যদি বক্ররেখা হয়, তাহলে যে কোনো বিন্দুতে তার ব্যাগের দিক হবে ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকবা। এই স্পর্শকটা কি, ওই বিন্দুতে তোমার ব্যাগের দিকটা নির্দেশ করবে। মানে এই বিন্দুতে ব্যাগের দিক কোন দিকে, এই দিক বরাবর। আবার এই বিন্দুতে ব্যাগের দিক কোন দিকে, এই দিক বরাবর। আবার এই বিন্দুতে ব্যাগের দিক কোন দিকে, এই দিক বরাবর। এদিকে কোন দিক বরাবর, এদিক বরাবর, বিডি। বুঝতে পারছো? তার মানে বক্রপথে চলমান কোন একটা বস্তুর যে কোনো বিন্দুতে ব্যাগের দিক হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক। বুঝতে পারছো? বক্রপথে চলমান, বক্রপথে চলমান কোন বস্তুর, কোন বস্তুর কোন বিন্দুতে, কোন বিন্দুতে ব্যাগের দিক হচ্ছে, ব্যাগের দিক হচ্ছে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক, অঙ্কিত স্পর্শকের দিক। রাইসুল এখন ক্লিয়ার? রাইসুল, হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। এটা কেন আমরা স্পর্শক আঁকতেছি এটা তোমাদেরকে আমি সামনে ব্যাখ্যা করবো, জাস্ট এখন জাস্ট একটু বিশ্বাস করে নাও। মানে এটা এখন এটা বিস্তারিত আলোচনা করার সময় না। তো মেয়েরা, তুমি কি এই জিনিসটা বুঝছো যে বক্রপথে কোনো বস্তুর আহ জি ভাইয়া, চলমান কোনো বস্তুর ব্যাগের দিক হচ্ছে তো ওই বিন্দুতে অঙ্কিত এই স্পর্শকের স্পর্শক দিক। বরাবর। হ্যাঁ, স্পর্শক বরাবর। আচ্ছা, তো এখন আমরা প্রাসে চলে যাই। ধরো আমি একটা বস্তুকে ভূমির সাথে আলফা গুণে নিক্ষেপ করার ফলে তার গতিপথ হয়েছে কিরকম, এরকম, এরকম। বুঝতে পারছো? আচ্ছা, বিন্দুটা নিক্ষেপ করছে আমি এই বিন্দু থেকে, এবং বিন্দুটা পৌঁছাইছে কোন বিন্দুতে, বি বিন্দুতে। তো আমি তোমাকে বলি, তুমি বস্তুটা যেহেতু এই বিন্দুতে নিক্ষেপ করছো আর বস্তুর গতিপথ হচ্ছে কি একটা বক্ররেখা, তার মানে এই বিন্দুতে তার ব্যাগের দিকটা কোন দিকে হবে, স্পর্শক বরাবর। আদিবেগ কত, ইউ, এবং ভূমির সাথে কত, থিটা কোণে তুমি বস্তুটাকে কি করছো, নিক্ষেপ করছো। বুঝতে পারছো? নিক্ষেপ করছো। এখানে দেখো টি সময় পর ধরো বস্তুটা কোন বিন্দুতে আছে, ধরো পি বিন্দুতে। দেখো তুমি বস্তুটা নিক্ষেপ করছে এই বিন্দু থেকে, বাট বস্তুটা এখন কই আছে, টি সময় পর পি বিন্দুতে। পি বিন্দুতে তার সরণ হয়েছে কয়টা, দেখো তো দুইটা। একটা হচ্ছে কি সে আনুভূমিক বরাবর গেছে এক, এবং উলম্ব বরাবর গেছে কত, ওয়াই। বুঝতে পারছো?
তার মানে এটা যদি আমরা ওয়াই অক্ষ বরাবর কল্পনা করি, এটা উলম্ব গতি। আচ্ছা, এটা ওয়াই এক্সিস কল্পনা করতে পারো। তার মানে দেখো এখানে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো, বা বস্তুটা সরণ হয়েছে কয়টা, এক্স অক্ষ বরাবর একটা সরণ হয়েছে, আবার ওয়াই অক্ষ বরাবর একটা সরণ হয়েছে। তার মানে এখানে বস্তুটার সরণ যেহেতু তোমার দুইটা হয়েছে, মানে দুই মাত্রিক সরণ হয়েছে, তাই আমরা এই গতিটাকে বলা হয় কি দ্বিমাত্রিক গতি। বুঝতে পারছো? দেখো আমাদের রৈখিক গতি আর উলম্ব গতির জন্য যেই সরণ গুলা হয়েছে সেইগুলা কি একটা ব্যাগের জন্যই হয়েছে। এখানেও কিন্তু ব্যাগ একটা, এখানেও ব্যাগ কয়টা, একটা। কিন্তু এখানে যেহেতু সরণ হয়েছে দুইটা, সরণ হওয়ার জন্য কি আমার ব্যাগ প্রয়োজন, সরণ হওয়ার জন্য কি আমার ব্যাগ প্রয়োজন। তার মানে এখানে আমরা যদি এই চিত্রটা আঁকি, কল্পনা করো চিত্রটা সাথে অনেকটা এইরকম, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে থিটা। এই আদি ব্যাগটাকে যদি আমি দুইটা উপাংশে ভাগ করে দেই, একটা হবে কি ইউ কস থিটা, আরেকটা হবে কি ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। বুঝতে পারছো? ইউ সাইন থিটা। তার মানে কাজ করে এখানে কিন্তু মেইন ব্যাগটা ভাঙ্গা তোমার দুইটা ব্যাগ হয়ে গেছে, একটা ইউ কস থিটা আর একটা কি ইউ সাইন থিটা। তার মানে এই দুইটা ব্যাগ এখন এই দুই দিকে সরণের জন্য দায়ী। তার মানে বস্তুটার সরণ হয়েছে এক্স অক্ষ বরাবর, আবার ওয়াই অক্ষ বরাবর সরণ হয়েছে। তার মানে এই ব্যাগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, এই দুইটা উপাংশ দুই দিকে সরণের জন্য দায়ী। তার মানে মনে রাখবা এই দিক বরাবর উপাংশের নাম কি ইউ কস থিটা, আর উলম্ব বরাবর উপাংশের মান কত ইউ সাইন থিটা। তার মানে আমরা লিখতে পারি ইউ কস থিটা বস্তুটির আনুভূমিক সরণ ঘটায়, বস্তুটির আনুভূমিক সরণ ঘটায়, আনুভূমিক সরণ ঘটায়। আচ্ছা, বুঝতে পারছো? আর ইউ সাইন থিটা বস্তুর উলম্ব সরণ ঘটায়, উলম্ব সরণ ঘটায়। কারণ আমরা রৈখিক গতির ক্ষেত্রে দেখছিলাম যে একটা বস্তুর গতি কি ছিল, এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, তখন তার পুরা ব্যাগটাই তার রৈখিক সরণের জন্য দায়ী। আর উলম্ব গতির জন্য দেখছি কি তার পুরা ব্যাগটাই উলম্ব গতির জন্য দায়ী। কিন্তু এখানে তার মেইন ব্যাগটা দুইটা উপাংশে ভাগ হয়ে যায়, ভাগ হওয়ার ফলে যেহেতু তার সরণ দুইটা, তার মানে একটা উপাংশ একদিকে সরণ ঘটায় এবং আরেকটা উপাংশ আরেক দিকে সরণ ঘটায়। বুঝতে পারছো? ওকে, এখন একটু খেয়াল করো যে এই চিত্রটা যদি সবাই বুঝে থাকো তাহলে আমি একটু মুছে দিই। হ্যাঁ, দেখো পি বিন্দুতে টি সময় পর তার ব্যাগের দিক কোন দিকে, এদিকে। এটা হচ্ছে টি সময় পর তার ব্যাগ ধরো কি বি, তাহলে ব্যাগের এই দিক বরাবর একটা উপাংশ থাকবে, এটার মান কত বি কস থিটা, মানে এই কোণটাও কত থিটা। আর উলম্ব বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে তোমার বি সাইন থিটা, বি সাইন থিটা, বি সাইন থিটা। বুঝতে পারছো? মানে আমি টি সময় পর বস্তুটা তো একটা ব্যাগ প্রাপ্ত হবে, এইখানে সেই ব্যাগের দিকটা কোন দিকে, এই দিকে শেষ ব্যাগ, যার এই দিক বরাবর উপাংশ হচ্ছে বি কস থিটা, আর এই দিক বরাবর উপাংশ হচ্ছে কি ভি সাইন থিটা, ভি সাইন থিটা। এ পর্যন্ত কি থিওরিটা বুঝছো সবাই? আদি ব্যাগ কোনটা হবে ভাইয়া? হ্যালো, এখানে আদি ব্যাগ নাই নাকি? আদি ব্যাগ তো এ, টি সময় পর বস্তুটা পি বিন্দুতে গেছে, তো টি সময় পর তার ব্যাগটা কি শেষ ব্যাগ, শেষ ব্যাগটা আমরা ধরছি কি বি, বি হচ্ছে কি শেষ ব্যাগ, আর ইউটা হচ্ছে কি আদি ব্যাগ। বুঝছো? ইউটা কি আদি ব্যাগ। আদি ব্যাগ কি ভাইয়া সবসময় শূন্য হবে? না, আদি ব্যাগ শূন্য বেগে, তুমি একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছো, আদি ব্যাগ শূন্য হবে কেন? তুমি একটা বস্তুকে, প্রাসের সংজ্ঞায় আমি কি বলছিলাম, কোন একটা বস্তুকে যদি ভূমির সাথে নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় তাহলে ওই বস্তুর গতিপথকে আমরা কি বলি, প্রাস। তো আদি ব্যাগ যদি শূন্য হয় তাহলে বস্তুটা কি এদিকে যাইতে পারবে? আমরা কি দেখো উলম্ব গতির ক্ষেত্রে কেস নাম্বার 1-এ কি পড়ছিলাম, কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছিলাম, সেই বস্তুর গতিপথকে আমরা কি বলছি, উলম্ব গতি। এখানে আমরা জাস্ট বস্তুটাকে কি করছি, ভূমির সাথে একটা কোণ করে নিক্ষেপ করছি। যেমন অনেক সময় ফুটবলে শট দেও না, ফুটবলের শট দেও না, ফুটবলকে একটা নির্দিষ্ট ব্যাগে শট দেও না, তখন ওই ফুটবলের গতিপথটা হচ্ছে কি তোমার প্লাস। তার মানে এখানে আদিবেগ শূন্য না। আমি কি বলছি আদিবেগ শূন্য? আমি তো এখানে বলে দিচ্ছি যে এখানে আদিবেগ হচ্ছে ইউ, আদিবেগ হচ্ছে কত ইউ।
ইউ আদিবেগে আমরা বস্তুটাকে ভূমির সাথে থিটা ডিগ্রি করে নিক্ষেপ করছি। এই আদিবেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে ইউ কস থিটা আর একটা কি ইউ সাইন থিটা। যেহেতু বস্তুটার সরণ দুই দিকে হচ্ছে, তার মানে ইউ কস থিটা বস্তুটার আনুভূমিক সরণ ঘটায় এবং ইউ সাইন থিটা বস্তুটার উলম্ব সরণ ঘটায়। রাইসুল ক্লিয়ার? রাইসুল, হ্যাঁ ভাইয়া, বুঝছি রাইসুল, ভাইয়া। মেহরাব, জিনিসটা বুঝছো মেহরাব? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, দেখো অবিকর্ষ ত্বরণ জি সব সময় কি উলম্ব বরাবর কাজ করে নিচের দিকে জি, আর আমার আনুভূমিক গতি হচ্ছে কি এই দিক বরাবর, এটা হচ্ছে আনুভূমিক গতি। দেখো অবিকর্ষ ত্বরণ সবসময় আনুভূমিকের সাথে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখন যদি আমরা আনুভূমিক দিক বরাবর অবিকর্ষ ত্বরণের উপাংশ বের করতে চাই তাহলে কি আসবে চিন্তা করো। এদিকে যদি জি কাজ করে এইদিকে কি 90 ডিগ্রি, তাহলে এই দিকের উপাংশের মান কত জি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান কত শূন্য। তার মানে আমরা জি ইন্টু শূন্য সমান সমান লিখতে পারি কি শূন্য। তার মানে আমরা বলতে পারি আনুভূমিক বরাবর বিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নেই। বুঝতে পারছো? আনুভূমিক বরাবর ও বিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নেই। তাহলে লিখতে পারি আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর অবিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নেই, কোনো প্রভাব নেই। যেহেতু আনুভূমিক বরাবর জি এর কোনো প্রভাব নেই, তার মানে মনে রাখবা আনুভূমিক বরাবর বেগটা সমবেগ, আনুভূমিক বরাবর বেগটা কি সমবেগ, বেগ সমবেগ। বুঝতে পারছো? তার মানে আনুভূমিক বরাবর বেগটা কি থাকবে আমার সমবেগ থাকবে। তার মানে এই চারটা কন্ডিশন এমসিকিউর জন্য আসবে, ভুলবা না। আচ্ছা, তার মানে আচ্ছা তো আনুভূমিক বরাবর বেগটা থাকবে কি সমবেগ। আচ্ছা ঠিক আছে, তো আমি চিত্রটা একটু মুছে দেই। আচ্ছা, তো যেহেতু মেহরাব তুমি উলম্ব গতিটা পড়ো নাই, তার মানে এখানে তুমি একটু একটা জিনিস বুঝো, তোমাকে আমি উলম্ব গতিটা সহ বুঝাই দিব। তো দেখো বস্তুটার এখানে ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব দিক বরাবর একটা সরণ হয়েছে সেটা হচ্ছে ওয়াই, এবং আনুভূমিক বরাবর একটা সরণ হয়েছে সেটা হচ্ছে কি এক্স। তো উলম্ব গতির ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছিলাম, উলম্ব গতি। দেখো উলম্ব গতির ক্ষেত্রে কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ানটা কি ছিল? কেস নাম্বার ওয়ান, যে তুমি কোন একটা বস্তুকে যদি ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার নিউটনের সূত্রগুলা কি হবে? ইউ ভিটি ইজ ইকুয়াল টু কি ইউটি হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার টু জি এইচ। আচ্ছা, যেহেতু আমরা কোনো একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে তার আদিবেগের দিকটা কোন দিকে? উপরের দিকে, এবং তার শেষ বেগের দিকটা কোন দিকে? উপরের দিকে। কিন্তু অবিকর্ষ ত্বরণ জি এর মান সবসময় কি নিচের দিকে, জি এর দিক সবসময় কি নিচের দিকে, আর দূরত্ব সবসময় কি ধনাত্মক। আচ্ছা, দেখো এখানে আদিবেগ আর শেষ বেগের দিক কি উপরের দিকে, যেহেতু উপরের দিকে দুইটা, তার মানে আমি উপরের দিকটাকে কি ধরবো? ধনাত্মক। উপরের দিকটাকে কি ধরবো? ধনাত্মক, এবং নিচের দিকটাকে ধরবো কি ঋণাত্মক। এখন উপরের দিকে ধনাত্মক কে কে? আদিবেগ আর শেষ বেগ। আর নিচের দিকে নিচের দিকটা ধরছে কি নেগেটিভ। আর নিচের দিকে কোনটা? সবিকর্ষ ত্বরণ জি। তাহলে ইউ আর বি এর সামনে আমরা কি চিহ্ন দিতে পারি? ধনাত্মক চিহ্ন দিতে পারি। তো ধনাত্মক চিহ্ন দিলেও যে কথা, না দিলেও একই কথা। সেক্ষেত্রে জি এর সামনে কি মাইনাস, মাইনাস, মাইনাস। তার মানে উলম্ব গতির ক্ষেত্রে কেস নাম্বার ওয়ান এর ক্ষেত্রে আমরা সূত্রগুলো দেখছি কি এইরকম হয়ে গেছে। উলম্ব গতির জন্য কেস নাম্বার ওয়ান, বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি is equal to ut minus half gt square, b square equal to u square minus 2jh। আর উলম্ব গতির এই কেসটার নাম কি ছিল? ভূমি থেকে, ভূমি থেকে কোন বস্তুকে, কোন বস্তুকে
উপরের দিকে নিক্ষেপ, উপরের দিকে নিক্ষেপ, কেস নাম্বার 1 এর নাম ছিল এটা। দেখো, যখন কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, তখন চিন্তা করো একটা বস্তুর পুরো ব্যাগটাই কি তার উলম্ব গতির জন্য দেয়। দেখো, আমি এখানে একটা বস্তুকে ইউ আদি বেগে নিক্ষেপ করছি, এই ইউ, এই পুরো ব্যাগটাই কি আমার উলম্ব গতির জন্য দায়ী ছিল। কিন্তু প্রাসের ক্ষেত্রে চিন্তা করো, এখানে প্রাসের ক্ষেত্রে আদি বেগের একটা উপাংশ জাস্ট কি উলম্ব গতির জন্য দায়ী। বুঝতে পারছো? প্রাসের ক্ষেত্রে জাস্ট কি উলম্ব গতির জন্য কি পুরা ব্যাগটা উলম্ব গতির জন্য দায়ী ছিল, কিন্তু প্রাসের ক্ষেত্রে শুধু ইউ সাইন থিটা কি উলম্ব গতির জন্য দায়ী। তার মানে প্রাসের ক্ষেত্রে তোমরা ঠিক একই সূত্রগুলো ইউজ করবা। প্রাসের ক্ষেত্রে কি আমরা একই সূত্র ইউজ করবো, জাস্ট এখানে ইউর জায়গায় বসাই দিব কি ইউ সাইন থিটা, আর বি এর জায়গায় বসাই দিব কি ভি সাইন থিটা। কারণ কি, কারণ এখানে ব্যাগের উলম্ব উপাংশ গুলো শুধু কি উলম্ব গতির জন্য দায়ী। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখন চিত্রগুলো আঁকতে চাই, চিত্রগুলো এরকম আসবে, এরকম। দেখো, আদিবেগের দিকটা হচ্ছে এদিকে ইউ, এদিক বরাবর মান হচ্ছে কি ইউ সাইন কস থিটা, আর এদিক বরাবর হচ্ছে কি ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। আর টি সময় পর বস্তুটার ব্যাগ ছিল এখানে বি, এদিক বরাবর কি বি কস থিটা, থিটা এদিক বরাবর কি বি সাইন থিটা। চিন্তা করো, এখানে জাস্ট কি এখানে ইউ সাইন থিটার দিকটা কি উপরের দিকে, আর বি সাইন থিটার দিকটাও কি উপরের দিকে, জাস্ট জি এর দিকটা কোন দিকে, নিচের দিকে। তাই উলম্ব গতির মতো আমরা এখানেও উপরের দিকটাকে কি ধরবো, প্লাস, প্লাস, আর নিচের দিকটাকে কি ধরবো, মাইনাস, মাইনাস। বুঝতে পারছো? তাহলে জাস্ট উলম্ব গতির জন্য যে সূত্রগুলো ওই সূত্রগুলাই জাস্ট এখানে বি এর জায়গায় কি বসাই দিবা, বি সাইন থিটা, ইউর জায়গায় কি বসাই দেবে, ইউ সাইন থিটা মাইনাস জিটি। ঠিক আগের মতো এইচ, এইচ এর জায়গায় কি বসাই দিবা, ওয়াই, অথবা এই যেটা লিখলো একটা লিখলে হইছে। ইউর জায়গায় কি বসাই দিবা, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর বি এর জায়গায় কি বসাই দিবা, বি সাইন থিটা হোল স্কোয়ার ইউ সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2jx। এটাকে আমরা বলি কি প্রাসের ক্ষেত্রে কেস 1, প্রাসের ক্ষেত্রে কেস 1, প্রাসের ক্ষেত্রে কেস 1 কি, ভূমির সাথে কোনো বস্তুকে থিটা ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে সেই ক্ষেত্রে প্রাসের যে সূত্রগুলো পায় সেগুলো হচ্ছে এরকম। আমি এর জন্যই তোমাদেরকে রাইসুল বলছিলাম যে উলম্ব গতির কেসগুলো একটু ভালো করে পড়বা, কারণ প্রাসের ক্ষেত্রে আমার একই জিনিস কাজে লাগতেছে। জাস্ট দেখো, উলম্ব গতির জন্য পুরা ব্যাগটাই উলম্ব গতির জন্য দায়ী ছিল, কিন্তু এই ক্ষেত্রে ব্যাগের একটা উপাংশ উলম্ব গতির জন্য দায়ী। তাই আমরা বি এর জায়গায় বসাইছি কি বি সাইন থিটা, ইউর জায়গায় বসাইছি কি ইউ সাইন থিটা, কারণ ব্যাগদ্বয়ের উলম্ব উপাংশ আমার এখানে উলম্ব গতির জন্য দায়ী। তো এই পর্যন্ত কি ক্লিয়ার রাইসুল? বুঝছো থিওরিটা এই পর্যন্ত? এই পাশে থিওরিটা আমার হ্যাঁ খুব ভাইয়া, কাজে লাগবে, কারণ বুঝছি কারণ ভাই। আমরা পাশে থিওরিটা দিয়ে অনেকগুলো অঙ্ক করব। মেয়েরা, তোমার কি ক্লিয়ার? তুমি কি আগে পড়ছো ভেক্টর, উলম্ব গতি, রৈখিক গতি, এগুলো সম্পর্কে কি আইডিয়া আছে তোমার? জি ভাই, মোটামুটি আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা বি এর জায়গায় কেন বি সাইন থিটা, হ্যাঁ, আর ইউর জায়গায় কেন ইউ সাইন থিটা বসাইলাম, এটা কি বুঝতে পারছো ঠিক মতো? ওই যে ভেক্টর উপাংশ বিভাজিত হয়ে গেছে। হ্যাঁ, ভেক্টর অংশ তো, কারণ উলম্ব গতির জন্য কি ছিল, উলম্ব গতির জন্য পুরা ব্যাগটাই কি আমার উলম্ব গতির জন্য দায়ী ছিল, কিন্তু এখানে কি ব্যাগের একটা উপাংশ দায়ী। তাই আমরা জাস্ট বি এর জায়গায় বি সাইন থিটা বসাই দিছি, ইউর জায়গায় ইউ সাইন থিটা বসাই দিছি। বুঝতে পারছো? আচ্ছা, জি ভাই। আচ্ছা, তাহলে চিন্তা করো যে আমরা এই জিনিসটা একটু মুছে দেই। ওকে, এটা ছিল প্রাসের ক্ষেত্রে কেস নাম্বার 1। সূত্রগুলো আশা করি তোমরা তুলছো। ওকে, তো আমরা একটু আগে বলছি কি যে এখানে আরেকটা জিনিস লেখা দিতে পারি যে উলম্ব গতির জন্য দায়ী হচ্ছে কিউ সাইন থিটা। হ্যাঁ, দেখো এখন আনুভূমিক বরাবর আমার স্মরণ হচ্ছে কতটুকু, এক্স না? আর আনুভূমিক বরাবর ব্যাগটা কি সমবেগ, আর সমবেগের ক্ষেত্রে সবসময় আমরা কি জানি, এস ইকুয়াল টু বিটি। বুঝতে পারছো? এস ইকুয়াল টু বিটি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে টি সময় পর, টি সময় পর
আনুভূমিক বরাবর সরণ, আনুভূমিক বরাবর সরণ হচ্ছে কত এক্স, কত এক্স, আনুভূমিক সরণ কত এক্স। আর আনুভূমিক বরাবর ব্যাগটা কি সমবেগ, আর সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি s ইকুয়াল টু বিটি। ওকে, তো আনুভূমিকের ক্ষেত্রে সরণটা হচ্ছে কত এক্স, আর এখানে বিটা কি, যে ব্যাগের জন্য আমার আনুভূমিক বরাবর সরণ ঘুরছে, তো এখানে কোন ব্যাগের জন্য আমার আনুভূমিক সরণ ঘুরছে, ইউ কস থিটার জন্য। তো বি এর জায়গায় কি বসাবো, ইউ কস থিটা, আর টি পর্যন্ত যাতে সময় লাগছে কত টি, তার মানে এটা আমি 1 নং সমীকরণ দিলাম। আবার উলম্ব গতির জন্য, উলম্ব গতির জন্য আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ আমরা একটু আগে দেখলাম এটা কিভাবে আসলো। তো এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা টি সমান সমান কি লিখতে পারি, এক্স বাই ইউ কস থিটা ইজ ইকুয়াল টু কি টি। টি এর মানটা আমরা 2 নং এ বসাই, টি এর মান 2 নং এ বসাই। আচ্ছা, তো এখানে আমরা উলম্ব বরাবর সরণের নাম দিচ্ছি কত ওয়াই, এই ওয়াই সমান সমান কি এইচ লিখতে পারো, তাহলে এখানে আমরা এইচ ইউজ না করে ওয়াই ইউজ করি, তাহলে জিনিসটা অনেক ইজি হয়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা, টি এর মানটা যদি বসাই দাও কি আসবে, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি এর মান বসাইলে এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, তো এই ওই পাঁচটা আমি একটু মুছা দেই। তো আশা করি এই ধারণাগুলো কি তোমরা বুঝছো, এগুলো কি মুছে দিব? হ্যাঁ ভাই, বুঝছেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো আমার একটা সুন্দর একটা সমীকরণ চলে আসতেছে, সেই সমীকরণটার নাম হচ্ছে কত, এখানে ইউ ইউ কাটা, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার, জি এক্স স্কোয়ার টু ইউ কস থিটা হোল স্কোয়ার, কস থিটা হোল স্কোয়ার, এখানে কিন্তু হোল স্কোয়ার দাও, হোল স্কোয়ার। আচ্ছা, তার মানে এই সূত্রটা যে আমরা পাইলাম, এই সূত্রটাকে বলা হয় কি প্রাসের মেন সমীকরণ, প্রাসের মেন সমীকরণ। সূত্রটা মুখস্থ করে নিবা, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে, এতক্ষণ যা পড়াইছি সূত্রের প্রতিপাদন বুঝার কথা আমি বলছি, তো তোমাদের পরীক্ষায় প্রতিপাদন আসবে না, বাট এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, বুঝতে পারছো? আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করব, কিন্তু প্রাসের যে কেস গুলা পড়াইছে ওই কেস গুলো একটু মনে রাখবা, কারণ বিভিন্ন অঙ্ক আছে তো ওইসব অঙ্কে আমরা কেস গুলা কাজে লাগাই। তার মানে কি প্রাসের মেন সমীকরণকে আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছো সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে এই সূত্র যদি তোলা হয়ে থাকে তাহলে বলো, ইয়া তুলছো ভাইরা? জি ভাই তুলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র বললাম মাত্র। আচ্ছা দেখো, আচ্ছা, তো আমরা উলম্ব গতির ক্ষেত্রে একটা কি পড়ছিলাম, যে কোন একটা বস্তুকে যদি আমি ভূমি থেকে ইউ বেগে নিক্ষেপ করি, তাহলে বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত, মেয়েরা বলতে পারবা? যেমন এই বস্তুটাকে আমি নিক্ষেপ করছি, দেখো এই সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগটা কত, ভাই শূন্য। শূন্য। তার মানে কি সর্বোচ্চ শূন্য। উচ্চতায় তার বেগটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে এটা যেহেতু ছিল প্রাসের ক্ষেত্রে কেস ওয়ান, সেক্ষেত্রে আমরা সূত্র কি লিখতে পারতাম, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। প্রাসের ক্ষেত্রে আমরা বি এর জায়গায় জাস্ট কি বসাবো, বি সাইন থিটা হোল স্কোয়ার, ইউর জায়গায় বসাবো কি ইউ সাইন থিটা হোল স্কোয়ার আর মাইনাস টু জি এইচ। সর্বোচ্চ উচ্চতায় এই যদি এইচ ম্যাক্স হয়, তাহলে শেষ বেগের উপাংশটা কি হবে, শূন্য। কারণ কি, কারণ উলম্ব গতির ক্ষেত্রে শেষ বেগে কি, শেষ বেগ শূন্য। আর এখানে কোন বেগটা দায়ী, তোমার ভি সাইন থিটা বা উলম্ব উপাংশ গুলা দায়ী, তার মানে এখানে কি উলম্ব উপাংশ কি হবে, শূন্য হবে। এটা যদি শূন্য হয় তাহলে আমার কি আসবে, ইউ সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু জি ইকুয়াল টু কি এইচ ম্যাক্স। আচ্ছা,
রাইসুল, উলম্ব গতির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা সূত্রটা কি পাইছিলা? ইউ স্কোয়ার বাই টু জি না? ইউ হ্যাঁ স্কোয়ার ভাইয়া। বাই টু জি। পাশের ক্ষেত্রে জাস্ট একটা ডিফারেন্স কি, এখানে ইউর সাথে কি চলে আসছে? ইউ সাইন থিটা। কেন ইউ সাইন থিটা চলে আসছে? কারণ উলম্ব গতির ক্ষেত্রে পুরা ব্যাগটাই আমার উলম্ব গতির জন্য দায়ী ছিল, কিন্তু এখানে জাস্ট ইউ সাইন থিটা দায়ী। তার মানে উলম্ব গতির ক্ষেত্রে তুমি যে সূত্রগুলো পড়ছো, এর পাশের ক্ষেত্রেও ঠিক সেম সূত্রগুলাই, জাস্ট এখানে ইউর জায়গায় কি বসাই দিবা? সাইন থিটা। ইউর জায়গায় কি বসাই দিবা? সাইন থিটা। তার মানে আমরা আরেকটা সূত্র পাইলাম, সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই টু জি। বুঝছো? ইউ এর আর জায়গাতে ভাইয়া উলম্ব ইউ সাইন দিতে হবে নাকি? কি? ইউ এর বুঝি নাই। জায়গাতে ইউ সাইন। হয় ইউ সাইন থিটা, কারণ কি তোমার উলম্ব গতির জন্য আমরা কি পাইছিলাম? এখানে প্রমাণ করে তো আমরা দেখলাম ইউ সাইন থিটা হোল স্কোয়ার। মানে উলম্ব গতির ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা পাইছিলাম, জাস্ট ওই সূত্রগুলোর জায়গায় তুমি সাইন থিটা বসাই দিবা। যেমন যদি আমরা বি পাই তাহলে কি বি সাইন থিটা বসাই দিব। এখানে ইউ পাইছি, দেখো উলম্ব গতির জন্য সূত্র ছিল ইউ স্কোয়ার বাই টু জি। পাশের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই টু জি। তার মানে কি উলম্ব গতি আর পাশের সূত্রগুলো এক, জাস্ট এখানে উলম্ব উপাংশ বসে আর এখানে কি জাস্ট পুরা ব্যাগটা বসে, এটা ডিফারেন্ট। তো উলম্ব গতির জন্য পতনকাল কি পাইছিলা? উলম্ব গতির জন্য পতনকাল পাইছিলা টি ইজ ইকুয়াল টু টু ইউ বাই জি। জি। তাহলে পাশের ক্ষেত্রে পতনকালটা কি হবে বলতে পারবা? পাশের ক্ষেত্রে পতনকাল টি ইজ ইকুয়াল টু ইউর জায়গায় কি বসবে? ইউ সাইন থিটা। আমি এই প্রমাণটা আর দেখাইলাম না, তোমরা আগের মতো করে নিতে পারো। টু ইউ সাইন থিটা বাই জি। বুঝতে পারছো? কারণ কি আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সুলম্ব গতির জন্য ইউর জায়গায় জাস্ট কি বসাই দিবা? ইউ সাইন থিটা বসাই দিবা, তাহলে হয়ে যাবে। তো এই জিনিসগুলো কি ক্লিয়ার রাইসুল হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আর মেয়েরা? ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা তিনটা সূত্র পাইলাম। তিনটা সূত্র একটু সাইডে লিখে এই চিত্রটা একটু মুছে ফেলি। তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা আমরা পাইলাম এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই টু জি। আর পতনকাল ইজ ইকুয়াল টু পাইছি আমরা টু ইউ সাইন থিটা বাই জি। আর পাশের মেন শূন্য করো। ওকে, আচ্ছা, এখন আমরা চলো আনুভূমিক পাল্লাটা বের করি। আনুভূমিক পাল্লা। ধরো কোনো একটা বস্তুকে তুমি যে উচ্চতা থেকে নিক্ষেপ করছো, আবার সেই উচ্চতায় ফিরে আসলে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে আমরা কি বলি? আনুভূমিক পাল্লা। মানে কি কোন একটা বস্তুকে তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো, আবার কি ভূমিতে ফিরে আসছে না, সেই ক্ষেত্রে আনুভূমিক বরাবর যেই দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে আমরা বলি কি? আনুভূমিক পাল্লা। তোমাদের বইয়ে যে লেখাটা লেখা আছে সেটা হচ্ছে কোন বস্তুকে কোন বস্তুকে আহ যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হলে, যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হলে আবার সেই উচ্চতায় ফিরে আসতে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক বরাবর যেই দূরত্ব অতিক্রম করে তাকে কি? আনুভূমিক পাল্লা বলা হয়। বুঝতে পারছো? তার মানে অনেকের জায়গায় একটা কোশ্চেন থাকতে পারে, যেমন ধরো আমি একটা ছাদ থেকে কোন একটা বস্তুকে তির্যক ভাবে নিক্ষেপ করছি, সেই ক্ষেত্রে অনেকে ভাবে যে আনুভূমিক পাল্লা এইটা, আসলে কিন্তু আনুভূমিক পাল্লা এইটা না। আমার কন্ডিশন কি? যে উচ্চতা থেকে নিক্ষেপ করছে আবার সেই উচ্চতায় ফিরে আসতে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি? আনুভূমিক পাল্লা। দেখো আমি এই উচ্চতা থেকে বস্তুটাকে নিক্ষেপ করছি, আবার বস্তুটা এই উচ্চতায় ফিরে আসতে আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে কি? আনুভূমিক পাল্লা। তার মানে এই ক্ষেত্রে আনুভূমিক পাল্লা হচ্ছে কি? এবি। বুঝতে পারছো? যে এটা তো শুধু ভূমির ক্ষেত্রে কাজ করবে তা না। বুঝছো ব্যাপারটা রাইসুল রুনাইন? হ্যাঁ ভাইয়া, রাইসুল বুঝছি। মেহরাব?
আচ্ছা, জি ভাই। তো এখন একটা বস্তু যদি ভূমি থেকে নিক্ষেপ করো আবার ভূমিতেই ফিরে আসে তাহলে তার উলম্ব সরণ কত? 0। বস্তুটি ভূমিতে ফিরে আসলে তার উলম্ব সরণ মানে ওয়াই ইজ ইকুয়াল টু কি? 0। তো এটা ছিল কি প্রাসের কেস 1, আর কেস 1 এর ক্ষেত্রে আমরা সূত্র কি পড়ছি? অনেকটা করা। ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে উলম্ব সরণ কত? 0, কারণ কি আবার বস্তুটা ভূমিতে ফিরে আসছে। তাহলে ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ইউ সাইন থিটা টি ইজ ইকুয়াল টু কি? হাফ জিটি স্কোয়ার। আচ্ছা দেখো, তো একটা বস্তু ধরো তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো আবার ভূমিতে ফিরে আসছে, তাহলে টোটাল যে সময়টা লাগছে এই সময়টাকে আমরা কি বলতে পারি? পতনকাল বা ভ্রমণকাল। পতনকাল বা কি ভ্রমণকাল। ভ্রমণকাল কি মানে বস্তুটা যে পর্যন্ত শূন্যে ছিল। তার মানে এখানে টিটা হচ্ছে কি মূলত তোমার পতনকাল। মেয়েরা বুঝতে পারছো? কারণ বস্তুটাকে যদি আমরা নিক্ষেপ করার টি সময় পর ভূমিতে পড়ে, তার মানে এখানে টিটা হচ্ছে কি পতনকাল বা ভ্রমণকাল। মানে জি টি ভাই। সময় পর ভূমিতে পড়ে, তাহলে এই টিটা হচ্ছে তাহলে এই টিটা হচ্ছে কি ক্যাপিটাল টি মানে কি ভ্রমণকাল বা পতনকাল। রাইসুল বুঝতে পারছো? রাইসুল, হ্যাঁ ভাইয়া বুঝছি। রাইসুল, তাহলে এখান থেকে একটা টি কাটাকাটি যাবে, তাহলে আমরা জাস্ট কি বসাইতে পারবো? ইউ সাইন থিটা, এখানে 2 নিয়ে এসে বড়, এখানে জি নিয়ে এসে বড়, তাহলে এখানে কি আসবে? শুধু টি, কারণ টি টি কাটা একটা টি থাকবে। তাহলে আমরা কি পেয়েছি? 2u সাইন থিটা বাই জি। আচ্ছা, এটা তো আমরা পাইলাম, পতনকালটা বের করে ফেলছি বলে। আচ্ছা তাও এটা আমার লাগবে, সমস্যা নেই। তুই এমনটা পাইছি, কিন্তু আমার দূরত্ব কি? আনুভূমিক দূরত্ব আর। তো আনুভূমিক দূরত্ব, আনুভূমিক বরাবর ব্যাগটা কি? সমবেগ। এস ইকুয়াল টু আমরা কি জানি? বিটি। এস ইকুয়াল টু কি জানি? বিটি। তো আনুভূমিক বরাবর সরণটাকে আমরা কি ধরছি এখানে? আর। আর আনুভূমিক বরাবর সরণ ঘটায় কে? ইউ কস থিটা। ইউ কস থিটা। আর এখানে টিটা হচ্ছে কি পতনকাল। তো পতনকালের সূত্রটা আমরা কি জানি? 2u সাইন থিটা বাই জি। তার মানে একসাথে কি দেখো, আমার পতনকালের সূত্রের প্রতিপাদন হয়ে গেছে প্লাস আনুভূমিক এরও প্রতিপাদন হয়ে গেছে। তার মানে আমরা এখানে লিখতে পারি ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই কত? জি। তার মানে আনুভূমিক পাল্লার আমরা একটা সূত্র পাইলাম, সেই সূত্রটা হচ্ছে গিয়া আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার। আর মনে রাখবা ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, সাইন 2 থিটা ইজ ইকুয়াল 2 সাইন থিটা কস থিটা। তোমরা দেখো 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সাইন 2 থিটা সমান সমান কি জি। তার মানে আমরা আনুভূমিক পাল্লার কি সূত্রটা পাই গেলাম। তার মানে আমরা কয়টা সূত্র পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল 4টা সূত্র পাই গেছি। তার মানে এটাকে বলে কি আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা, বুঝতে পারছো? আচ্ছা, তো আনুভূমিক পাল্লার এই মানটা খেয়াল করো যে এই আনুভূমিক পাল্লার মানটা কার উপর নির্ভরশীল? এখানে ইউর মানটাও কি ধ্রুবক, জি এর মানটাও কি ধ্রুবক। তার মানে আনুভূমিক পাল্লার মান শুধু সাইন 2 থিটার উপর নির্ভর করতেছে। তার মানে এই আনুভূমিক পাল্লার মান মানে আর এর মান সাইন 2 থিটার উপর নির্ভরশীল, উপর নির্ভরশীল। তার মানে আর ম্যাক্সিমাম হবে মানে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে যদি সাইন 2 থিটা কি হয়? সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হয়। তো আমরা কি জানি সাইনের সর্বোচ্চ মান কত? +1 না? সাইনের সর্বোচ্চ মান কত? +1। তার মানে সাইন থিটা যদি সর্বোচ্চ হয় তাহলে সাইন থিটার মানটা কত আসবে? 1। আর সাইন থিটা কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1। সাইন 90। ওকে, সাইন সাইন কাটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? 45। তার মানে তুমি যদি কোনো বস্তুকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করো তাহলে ওই বস্তুর
আনুভূমিক পাল্লাটা কি হবে, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। সেই ক্ষেত্রে সাইনের মান যদি তুমি 45 ডিগ্রি বসাও, তাহলে আমার আর ইজ ইকুয়াল টু কি আসবে, ইউ স্কোয়ার বাই 2g। আর এটাকে বলা হয় আর ম্যাক্স। আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তার মানে কোন বস্তুকে যদি তুমি ভূমির সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করো, সেই ক্ষেত্রে তার আনুভূমিক পাল্লাটা হবে কি, সর্বোচ্চ। বুঝতে পারছো এই জিনিসগুলা? থিওরি গুলো খুবই বোরিং, বাট পাশের ক্ষেত্রে যথেষ্ট মনে রাখবা, কারণ পাশের এই সবগুলা জিনিস আমরা কি উলম্ব গতির মাধ্যমে প্রতিপাদন করছি। আর পাশের আরো 2টা কেজ আছে, ওই কেসটা একটু পড়ে নেও, তারপরে জাস্ট পাশের জাস্ট অঙ্ক করাবো আর অঙ্ক করাবো। তো এগুলো কি বুঝছো মেয়েরা আর রাইসুল? জি ভাইয়া। রাইসুল, হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, পাশের এটা ছিল পাশের কেস নাম্বার 1 থেকে আমরা এতগুলা সূত্র পাইছি। এখন চলে আসে আমি পাশের কেস নাম্বার 2। দেখো, প্রাসের কেস নাম্বার 1 এর জন্য আমরা এতগুলা সূত্র পেলাম, এখন কেস 2 এর জন্য যদি এতগুলা সূত্র বের করতে চাই, তাহলে অনেক প্যারা হয়ে যায়। তাই আমরা জাস্ট কেস 2 আর কেস 3 এর জন্য জাস্ট কয়েকটা কন্ডিশন মনে রাখবো, মানে জাস্ট তাদের সূত্রগুলো মনে রাখবো। মানে এত সূত্র মুখস্থ করা পসিবল না। কেস 2 ছিল কি, কোন বস্তুকে উঁচু ভবন থেকে কোন বস্তুকে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে, উপরের দিকে নিক্ষেপ, বুঝতে পারছো? উঁচু ভবন হতে কোন বস্তুকে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ। যেমন আমরা উলম্ব গতির ক্ষেত্রে যদি আসি, উলম্ব গতিতে একটু ফিরা যাও রাইসুল আর মেয়েরা, তুমি যেহেতু পড়ো নাই, উলম্ব গতির ক্ষেত্রে একই কেসটা কি ছিল, উঁচু ভবন থেকে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করো। ধরো তুমি এই উচ্চতার একটা ভবন থেকে কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছো, ইউ আর দিবে গে, ইউ আর দিবে, ওকে? তাহলে তার শেষ ভাগে দেখতে হবে কোন দিকে, নিচের দিকে, এবং জি এর দিকটা কোন দিকে, নিচের দিকে। তার মানে এখানে যেহেতু নিচের দিকে 2টা, তাই আমরা নিচের দিকটাকে ধরবো কি, ধনাত্মক, আর উপরের দিকটাকে ধরবো কি, ঋণাত্মক। সেই ক্ষেত্রে আমার কোনটা ধনাত্মক আসে, বি আর জি, আর ঋণাত্মক আসে কি, ইউ। সেই ক্ষেত্রে আমার সূত্রগুলো হবে বি ইজ ইকুয়াল টু ইউ জি টি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh, আর এইচ ইকুয়াল টু কি আসবে, ইউ টি হাফ জিটি স্কোয়ার। দেখো, তার মানে বি আর জি ধনাত্মক, ইউ ঋণাত্মক, তাই সামনে মাইনাস দিছি, মাইনাস প্লাস মাইনাস প্লাস, দেখছো? তার মানে কেস নাম্বার 2 এর জন্য আমার সূত্রগুলোকে চেঞ্জ হয়ে গেছিল বা উলম্ব সূত্রের ক্ষেত্রে, উলম্ব গতির ক্ষেত্রে। তো পাশের ক্ষেত্রে ঠিক একই জিনিস হবে, জাস্ট এখানে ইউর জায়গায় কি, বি এর জায়গায় বসাবা বি সাইন থিটা, ইউর জায়গায় বসাবা কি, ইউ সাইন থিটা, আর কিছু না, এইগুলাই। বুঝতে পারছো? তো আমি এখন পাশের চিত্রটা বুঝি, যেহেতু মেয়েরা তুমি উলম্ব গতির কেসটা করো নাই, তো উলম্ব গতির কেস 2 এটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমার পাশের ক্ষেত্রে কেস নাম্বার 2 এ চলে যায়, ঠিক আগের মতো একই। পাশের ক্ষেত্রে জাস্ট একটু উপাংশ উলম্ব গতির জন্য দায়ী থাকে এখানে, এইস। আর মেয়েরা তুমি যদি কন্টিনিউ করতে চাও, আমার ইউটিউব চ্যানেলে দেখবা যে বিগত 2টা লেকচারের দেওয়া আছে আর কি, উলম্ব গতির একটা লেকচার দেওয়া আছে, ওটা দেখতে পারো। ধরো কোন ভূমি থেকে এই চ্যানেল সূত্র ভাইয়া? থেকে, আমি পরে রাইসুল তোমাকে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। দেখো, তুমি কোন একটা বস্তুকে এই সূত্রতার একটা ভবন থেকে ইউ আর দি বেগে নিক্ষেপ করছো, সেক্ষেত্রে কোনটা ছিল, থিটা। এদিক বরাবর উপাংশের নাম কত, ইউ কস থিটা, আর এদিক বরাবর উপাংশ কত, ইউ সাইন থিটা। মানে ইউ সাইন থিটাটা বস্তুটার উলম্ব সরণের জন্য দায়ী। আর টি সময় পর শেষ বেগের দিকটা কোন দিকে, এই দিকে। তার মানে বি এর দিকটা হচ্ছে এইদিকে, এটা থিটা হইলে এই দিক বরাবর মান কত, বি কস থিটা, আর এই দিক বরাবর কি, বি সাইন থিটা। তার মানে দেখো, ইউ সাইন থিটার দিকটা কোন দিকে, উপরের দিকে, বি সাইন থিটার দিকটা কোন দিকে, নিচের দিকে, জি এর দিকটা কোন দিকে, নিচের দিকে। ঠিক একই রকম উলম্ব গতিতে যে সূত্র পাইছিলাম, বি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি,
জাস্ট বি এর জায়গায় বসাই দিবা বি সাইন থিটা মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। এগুলা সূত্র মুখস্থ করার কিছু নাই, জাস্ট উলম্ব গতি যা চিত্রটাকে বুঝলে বুঝা ফেলবা। ইউ সাইন থিটা প্লাস হাফ জিটি স্কোয়ার বি সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস ইউ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2gh। এটা ছিল কি কেস নাম্বার 2। কেস নাম্বার 2 বুঝতে পারছো? কেস নাম্বার 2। আচ্ছা, এটা এই পর্যন্ত কি তোলা হয়েছে রাইসুল? হ্যাঁ ভাইয়া তুলছি ভাই। ইয়া মেরাব তুলছো? মেরাব জি ভাইয়া তুলছি। আচ্ছা, তো এখন কি তো করবো? উঁচু ভবন থেকে কোনো বস্তুকে নিচের দিকে নিক্ষেপ, জাস্ট একই কেস নাম্বার একই। কোন দিকে নিক্ষেপ করবো? নিচের দিকে, তির্যক ভাবে নিচের দিকে নিক্ষেপ। নিচের দিকে নিক্ষেপ কেস নাম্বার 3। কেস নাম্বার 3 উলম্ব গতির ক্ষেত্রে কেস নাম্বার 3 তে কি ছিল? কোনো বস্তুকে যখন আমি একটা নির্দিষ্ট উচ্চতার ভবন থেকে নিচের দিকে নিক্ষেপ করছি, তার মানে আদি বেগের দিকটা কোন দিকে ছিল? নিচের দিকে। শেষ বেগের দিকটাও কি নিচের দিকে, জি এর মানটাও কি নিচের দিকে। যেহেতু সবগুলা নিচের দিকে, তার মানে নিচের দিকটা কি? পজিটিভ। নিচের দিকটা কি ছিল? ধনাত্মক। বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ইউজিটি। এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ইউটি হাফ জিটি স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার 2gh। সব পজিটিভ দেওয়া দাও, সব পজিটিভ দেওয়া দাও, কারণ কি এখানে সবগুলা পজিটিভ। বি ও পজিটিভ, ইউ ও পজিটিভ, জি ও পজিটিভ। তার পাশের ক্ষেত্রে কি? ঠিক একই জিনিস। কোন একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করছো নিচের দিকে, আর আদিবেগের দিকটা হচ্ছে ইউ এই দিকে। এটা কি? ইউ কস থিটা। এটি বরাবর কি? ইউ সাইন থিটা। সেটা একটু বড় করে রাখি। আর এখানে শেষ বেগের মান হচ্ছে বি, বি কস থিটা, বি সাইন থিটা, বি সাইন থিটা। বুঝতে পারছো? আচ্ছা, সেক্ষেত্রে দেখো ইউ সাইন থিটার দিকটা কোন দিকে? নিচের দিকে। বি সাইন থিটার দিকটা কোন দিকে? নিচের দিকে। জি এর দিকটাও কি নিচের দিকে। তার মানে ঠিক একই রকম। বি এর জায়গায় বসাবো বি সাইন থিটা, ইউর জায়গায় বসাবো ইউ সাইন থিটা প্লাস জিটি। ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি প্লাস হাফ জিটি স্কোয়ার বি সাইন থিটা হোল স্কোয়ার ইউ সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 2gh।